পানিপথের পর দিল্লি আগ্রা দখল, বিজেতা বাবরকে কেন ভয় পেয়েছিল হিন্দুস্তান? 21শে এপ্রিল বাবর পানিপথ ত্যাগ করে ধীর গতিতে দিল্লির দিকে অগ্রসর হলেন। যমুনা নদী অতিক্রম করে তিনি নগরে প্রবেশ করেন এবং বিভিন্ন মুসলিম সুফি সাধক ও ফকিরদের স্মৃতিস্থল পরিদর্শন করেন। এরপর যাত্রা করেন আগ্রার উদ্দেশ্যে। 9 মে তিনি আগ্রার শহরতলি অঞ্চলে পৌঁছে সুলাইমান ফরমুলির প্রাসাদে রাত্রি যাপন করেন। পরদিন আরও অগ্রসর হয়ে জালাল খান জিঘাতের প্রাসাদে অবস্থান নেন এবং পরে শহরে প্রবেশ করে নিহত সুলতান ইব্রাহিম লোদির প্রাসাদে আশ্রয় গ্রহণ করেন। দিল্লি ও আগ্রা হিন্দুস্তানের এই দুই রাজধানী দখলের মধ্য দিয়ে বাবর কার্যত হিন্দুস্তান বিজয়ের প্রথম পর্ব সম্পূর্ণ করলেন। কিন্তু এই শাসন পরিবর্তন দেশের সাধারণ মানুষ কীভাবে গ্রহণ করেছিলেন সেই প্রশ্নের উত্তর ছিল জটিল। আফগান শাসকরা নিঃসন্দেহে অত্যাচারী ছিলেন, তবুও তারা ছিলেন ঘরের লোক। বিপরীতে বাবর ছিলেন সম্পূর্ণ বিদেশি বহিরাগত এক বিজেতা। ফলে আফগান নিপীড়ন থেকে মুক্তিস্বস্তি প্রথম পর্যায়ে সাধারণ মানুষকে বিশেষভাবে আনন্দিত করতে পারেনি। তার উপর বাবরের দুর্জয় রণদক্ষতা ও আগ্নেয়াস্ত্রের বিধ্বংসী ক্ষমতার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। এর ফলে মানুষের মনে আতঙ্ক সঞ্চার হয়। শহরের পর শহর, বসতির পর বসতি জনশূন্য হয়ে পড়তে থাকে। নিরাপত্তার খোঁজে মানুষ দেশের অভ্যন্তরে ও দুর্গম অঞ্চলে আশ্রয় নিতে ছুটে যায়। সেই সঙ্গে পথে ঘাটে চোর ডাকাতি, উৎপাত ও লুটতরাজের বিভীষিকাও শুরু হয়। এই পরিস্থিতির মধ্যে বাবরের বীরত্ব ও সামরিক কুশলতার খ্যাতি দেশে বিদেশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। কিন্তু একটি বিজিত সাম্রাজ্যকে স্থিতিশীল করা, সেখানে শিকড় গেড়ে বসা, এই কাজটি প্রথম পর্যায়ে বাবরের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। সৈন্যদের জন্য খাদ্য সংস্থান এবং শাসন কার্যে সাধারণ মানুষের সহযোগিতা অর্জন সহজ ছিল না। তবে হিন্দুস্তান বিজেতা বাবর আর প্রথম সমরকন্দ বিজেতা বাবর একই মানুষ নন। জীবনের দীর্ঘ সংগ্রাম ও ব্যর্থতার মধ্য দিয়ে তিনি অভিজ্ঞতার কঠিন পাঠ নিয়েছেন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো এক শানিত ও দৃঢ় চরিত্রে নিজেকে গড়ে তুলেছেন তিনি। সাধারণ মানুষের মন জয় করা, নিজের শাসকের ভাবমূর্তি নির্মাণ করা, এই কৌশলও তিনি রপ্ত করেছিলেন। ফলে এসব প্রতিবন্ধকতা অতিক্রম করতে তার খুব বেশি সময় লাগেনি। এক্ষেত্রে হিন্দুস্তানের বিপুল ধনসম্পদ ও প্রাকৃতিক ঐশ্বর্য বাবরকে যথেষ্ট সাহায্য করেছিল। সাধারণ প্রজাদের যাতে লুটপাট ও নিপীড়নের শিকার না হতে হয় সে বিষয়ে তিনি শুরু থেকে সতর্ক ছিলেন। তবে আফগানদের ধনসম্পত্তি লুট ও ভূসম্পদ দখলের অনুমতি তিনি তার সৈন্যদের দিয়েছিলেন। কিন্তু যেসব আফগান নেতা ও অভিজাত বাবরের আনুগত্য স্বীকার করেছিলেন তাদের প্রতি তিনি উদারতা প্রদর্শন করেন। অনেককে তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়, অনেককে তার পূর্বে জাগির জমিজমা ও ভাতা ফিরিয়ে দেওয়া হয়। সুলতান বংশের জীবিত সদস্যদের প্রতিও বাবর প্রতিশোধমূলক আচরণ করেননি। ইব্রাহিম লোদির মাতাকে মুক্তি দেওয়া হয় এবং তাকে বার্ষিক 7 লক্ষ টাকা আয়ের পরগনা প্রদান করা হয়। এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে বাবর নিজেকে দৃঢ়চেতা ও উদার ও সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে যথেষ্ট হন এবং সাধারণ মানুষের মন থেকে তার প্রতি অযথা ভীতি দূর করার উদ্যোগ নেন। বাবরের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায় না। তবে এই উপলক্ষে এক বৃহৎ দরবার অনুষ্ঠিত হয়েছিল। সেই দরবারে বাবর তার পুত্র হুমায়ুনকে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ 70 লক্ষ টাকা, হিসার, ফিরোজ এবং সম্বল অঞ্চল জাগির হিসাবে প্রদান করেন। একই সময়ে আগ্রায় হুমায়ুন বাবরকে গোয়ালিয়রে রাজবংশের কাছ থেকে সংগৃহীত বিখ্যাত হীরকখণ্ড কোহিনূর উপহার দেন, যা বাবর পুনরায় তাকে ফিরিয়ে দেন। অন্যান্য অনুগামীদেরও তিনি উদারভাবে জাগির, খেতাব ও উপহার দিয়ে সন্তুষ্ট করেন। সমরকন্দ, খোরাসান, কাশগড় ও ইরাকে অবস্থানরত তার আত্মীয় স্বজনদের কাছেও বিপুল অর্থ পাঠানো হয়। এমনকি সমরকন্দ, খোরাসান, মক্কা ও মদিনার
অধিবাসীদের মধ্যেও অর্থ বিতরণ করা হয়। কাবুলের শহরতলি এবং বদখশানের বর্ষক উপত্যকায় বসবাসকারী প্রত্যেক নাগরিক, সে মুক্ত হোক বা দাস, নারী হোক বা শিশু, প্রত্যেককে এক শাহরুখি করে দান পায়। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় হিন্দুস্তান বিজয়ের মাধ্যমে বাবর কি বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন এবং নিজের বহুদিনের সাম্রাজ্য গঠনের স্বপ্ন সফল হওয়ায় তিনি কতটা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন।